গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, শেষ হাসি। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। ব্যাপারটা নিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে হাসাহাসির অন্ত ছিল না। একটা নিত্য এবং অফুরন্ত কৌতুকের উৎস হয়ে উঠেছিল প্রসঙ্গটা। এমনকি এ প্রসঙ্গ না উঠতেও মাঝে মাঝে আপনি হেসে উঠত হর্ষনাথ, আপন মনেই। কথাটা মনে পড়লেই হাসি পেত ওর। আর সে হাসির বীজাণু মুহূর্তে বেলারানীর মনে বা মুখে সংক্রমিত হতেও দেরি হতো না। এই অকারণ কৌতুক হাস্যের একটি মাত্র কারণ আছে, তা সে জানে। তাই কথাটা মনে পড়ে যাওয়ায় সেও হেসে উঠত সঙ্গে সঙ্গে। হাসতে হাসতে হাসির বেগ বেড়েও যেত মধ্যে মধ্যে। হেসে লুটোপুটি খেত ওরা। অনেকক্ষণ পরে হয়তো হাসির দমকটা একটু থামলে হর্ষনাথ বলতো, আচ্ছা, ওদের এত মাথা ব্যথা কিসের? সেটা আমি কিছুতেই বুঝতে পারি না। যার বিয়ে তার মনে নেই, পাড়া পড়শির ঘুম নেই, এও হয়েছে যেন তাই। বেলা বলতো, তাই না তাই, মা বলে না, এক গায়ে ঢেকে পড়ে ভিন গায়ে মাথা ব্যথা। তা আমাদের এই পাড়াটির মাথা ব্যথা দেখলে কথাটা সত্যি বলেই মনে হয়। পাড়ার দোষ দিচ্ছ কেন? আত্মীয়রাই তো বেশি। তোমার আমার দুদল আত্মীয়ই তো উঠে পড়ে লেগেছেন আমাকে লজ্জা থেকে আর তোমাকে কলঙ্ক থেকে রক্ষা করতে। তেমনি অপমানও হচ্ছেন রোজ, কিন্তু তাতেই কি লজ্জা আছে? হাসির কথাই হাসছেও ওরা, তবু ঈষৎ যেন একটু তিক্ততাও ফুটে ওঠে বেলারানীর কণ্ঠে। অস্বস্তির বা অবাঞ্ছিত পরিস্থিতি থেকে পুরুষরা যত সহজে কৌতুকের দিকটা বেছে নিয়ে বাকিটা ঝেড়ে ফেলতে পারে, মেয়েরা তত সহজে পারে না। আঘাত যত সামান্যই হোক, তাদের গায়ে বেঁধে। বেলাও এই অপমান বা আঘাতে মুখের এমন হাসি রাখতে পারত না, যদি না সে আঘাতের মধ্যে পরোক্ষ ওর কাছে একটা দীনতা ও ন্যূনতা স্বীকারের প্রশ্ন থাকত। ওর রূপ না হোক, ওর সঙ্গ বা সাহচর্যের একটা বিশেষ মূল্য না স্বীকৃত হয়ে যেত সেই ধিক্কারে। কথাটা মেলাকে নিয়েই। হর্ষও যেমন একটা সাংঘাতিক রকমের মানুষ নয়, তেমনি বেলাও বলবার মতো বা বিশেষ উল্লেখ করার মতো মেয়ে নয়। ম্যাট্রিক পাস ছেলে হর্ষ জীবনের ঘাটে ঘাটে ঠেক খেতে খেতে এসে এ বর্তমান মারোয়ারি ফার্মে পৌঁছেছে। মাইনেও ভাতা টাতা নিয়ে 100-2 টাকা পায় মাসে, হয়তো তার উপর 7-8-10 টাকা বেশি হতে পারে। এ অবস্থায় বর্তমান দিনকালে বিয়ে করা উচিত নয়, একান্নবর্তী সংসারে থাকলেও নয়। হর্ষও করত না, যদি না বন্ধু ব্রজেনের মারফত বেলারানীর সঙ্গে যোগাযোগ হয়ে যেত। ব্রজেনেরই মামাতো বোন বেলা, পিতৃহীন অনাথ মেয়ে, কাকার ঘরে মানুষ অর্থে খেয়ে পড়ে সংসারের কাজ করে বড় হওয়া। লেখাপড়া শেখানোর সঙ্গতিও ছিল না যে কাকার। হয়তো সে কথাটা শেখেলে মানুষ তার মাথাতেও যায়নি। বেলারানীরও সেদিকে তেমন কোনো ঝোঁক ছিল না। 2-4টে বাংলা বই পড়ার মতো পুঁজি ছিল, তাইতেই চেয়ে চিনতে নানা নাটক নভেল পড়া চলে যেত। দেখতে ভালো ছিল না বেলারানী, মাজা রং, বরং তার মধ্যেও যতটা উজ্জ্বল্য থাকা সম্ভব সেটুকুও ছিল না। ময়লা বলাই উচিত হয়তো। গড়ন পেটন মুখশ্রী কোনোটাতেই কোনো অসাধারণত্ব ছিল না। গান বাজনার চর্চা থাকা তো সম্ভবই নয়। সেলাইও বোনা কিছু কিছু জানত, তাও নামে মাত্র, লোককে দেখানোর মতো কিছু নয়। না, বেলারানীর আকর্ষণে প্রথমটা যাতায়াত করেনি হর্ষ, করেছিল তার মার আকর্ষণেই। বড় চমৎকার কথা বলেন ভদ্রমহিলা, আর বড় যত্ন করেন। পরের সংসার,
সামান্য চা ছাড়া আর কিছুই খাওয়াতে পারতেন না, কিন্তু তাতেই যে আন্তরিকতা প্রকাশ পেত, যে আকুলতা, তাতে হর্ষনাথ মুগ্ধ না হয়ে পারেনি। সেই মোহেরই ফলশ্রুতিস্বরূপ তাকে একদিন কথা দিতে হয়েছিল যে হর্ষ তাকে কন্যা দায় থেকে মুক্ত করবে। হর্ষদের সাংসারিক অবস্থা ভালো না। বাবা সামান্য চাকরি করতেন, এখন রিটায়ার করে ঘরে বসে আছেন। চাকরি ছাড়ার সময় সামান্য যা কিছু পেয়েছিলেন জকের ধনের মতো আগলে রেখেছেন বটে, তবে সেও এমন একটা কিছু নয়। অসুখ প্রভৃতি বিপর্যয়ের মুখে কিছু কিছু বার করতেও হয়েছে। ভরসার মধ্যে হর্ষর পরের ভাই সম্প্রতি কোথায় একটা চাকরিতে ঢুকেছে। ছোটটি এখনো স্কুলে পড়ে। এ অবস্থাতে তার বিয়ে করা উচিত নয়, এমনকি মাও সেই কথাই বললেন। হর্ষ তাদের স্বার্থপরতায় ভারী চটে গেল। সে উদয়াস্ত খেটে মাথার ঘাম পায়ে ফেলে তাদের সংসার চালাচ্ছে, আর ওরা তার একটু শান্তি, একটু স্বাচ্ছন্দ্যের কথাটা একবারও ভাবছেন না। শুধু নিজেদের স্বার্থের কথাটাই ওদের কাছে সব। তাই যদি হয়, হর্ষই বা নিজের স্বার্থের কথাটা ভাববে না কেন? সে পরিষ্কার বাড়িতে একদিন নোটিশ দিল যে এ বিয়ে সে করবেই। ওদের সহযোগিতা না পায় আলাদা বাসা ভাড়া করে বউকে নিয়ে গিয়ে তুলবে। দরকার হয় রেজিস্ট্রি বিয়ে করবে। সে অজাত কুজাত কিছু বিয়ে করছে না, অসবর্ণও নয়। বাড়ি থেকে স্বচ্ছন্দে হতে পারে। তা বাড়ির লোকে যদি সেটা না বোঝে, তো তাকে অগত্যা সেই ধরনেরই বিয়ে করতে হবে। উপায় কি? অগত্যা বাড়ির লোককে বুঝতে হলো, বাড়িতে থেকেই বিয়ে হলো। আর তার ফলে হর্ষর বাবা কেদারবাবুর গোপন সঞ্চয় থেকেও এক খাবলা টাকা বেরিয়ে গেল, কারণ বেলারানীরা কিছুই দেয়নি। হর্ষর হাতে যা জমেছিল তাতে সবটা হলো না। ওর শখ যত ছিল তত সামর্থ্য ছিল না। এতটা খরচ হতে পারে সে জ্ঞানও না। তাহলে হয়তো শেষ পর্যন্ত সে সাধারণ বিয়ের জন্য জেদ না করে অসবর্ণ বিয়ের মতো শুধু লেখাপড়ার বিয়েতে রাজি হয়ে যেত। কিন্তু এত কাণ্ড করেও হর্ষর বাবা মা ছেলে বউকে ধরে রাখতে পারলেন না। রোজই খিটিমিটি বাঁধতে শুরু করল। বেলারানী এখানে সে আবিষ্কার করল যে প্রধানত স্বামীর উপার্জনেই এখানকার সংসার চলে। সে সেই মাপেই সংসারের কর্তৃত্ব বা কর্তৃত্ব দাবি করে বসল। তাও সে দাবির মধ্যে কোনো শক্তি সামর্থ্যের প্রশ্ন নেই। অর্থাৎ শাশুড়ির মতো খাটতে সে পারবে না, শুধু হুকুম চালাবে। তার প্রাধান্যটা মেনে নেবে সবাই। এতটা কোনো শাশুড়ি বরদাস্ত করেন না, এমনকি কোনো অবিরা বিধবা শাশুড়িও না। বেলারানীর শাশুড়িও করলেন না। ফলে একদা শুভ দিন দেখে এখানে ওদের পৈতৃক বাসাবাড়ি থেকে এই মাত্র 10 মিনিটের পথে একটি ঘর ভাড়া করে উঠে এলো ওরা। ইতিমধ্যে বেলার একটি ছেলেও হয়ে গিয়েছিল, কিন্তু তবুও বেলা কিছুমাত্র দ্বিধা করল না। কে দেখবে এই প্রশ্নের উত্তরে সে অকুতভয়ে উত্তর দিল, ভগবান দেখবেন, যার কেউ নেই তারই তো ভগবান। অবশ্য এখানে পৃথক সংসার পেতে বসার পর আর মনোমালিন্য বা খিটিমিটি থাকার কোনো কারণ নেই। ওদেরও ছিল না। সহজভাবে আসা যাওয়া শুরু হয়েছিল। সিনেমা বা বাপের বাড়ি কে অন্য কোথাও যাবার দরকার হলে বেলা ছেলেটাকে শাশুড়ির কাছে ফেলে দিয়ে যেত। আর নাতি কি তার ছেলের অসুখ হয়েছে শুনলে তিনি নিজেই আসতেন। প্রীতির অভাব ছিল না, অভাব ছিল টাকার। হর্ষনাথের এই পৃথক সংসার টেনে বাবা মাকে কোনোরকম সাহায্য করার অবস্থা থাকত না। অথচ ওদেরও একটিমাত্র নতুন চাকুরে ছেলের আয়ে সংসার চলবার কথা নয়, চলতও না। কোনো মতে দাঁতে দাঁত চেপে চালাতেন কেদারবাবু। তার ভাণ্ডারেরও তলা চুয়ে এসেছিল। তিনি বলতেন, এখন যা আছে শ্মশান খরচা আর ছেলের 10 পিণ্ডি দিয়ে খেউরি হয়ে ওঠার খরচা চলবে।
শ্রাদ্ধ শান্তি করে লোক খাওয়ানো চলবে না। অবশ্য সে আশাও আমি করি না, সেই ইচ্ছাও নেই। জ্যান্ত দিলে না মুখে তুলে, মোলে দেবে বেনার মূলে। ও পিণ্ডি খেয়ে আমার লাভ নেই। হর্ষনাথ যখন পৃথক হয়ে আসে তখনও পর্যন্ত বাবা মাকে অন্তত হাত খরচের মতো কিছু কিছু দেবার সাধু সংকল্প একটা ওর ছিল। কিন্তু সংসারের যে এত রকমারি খরচা আছে তা এতকাল সংসারের মধ্যে থেকেও বুঝতে পারেনি। এখন বুঝল, বেশ হাড়ে হাড়েই বুঝল। হিসেবের ডান ও বাঁ দুই প্রান্তে মেলাতে শেষ পর্যন্ত একটা পার্ট টাইম কাজ ধরল। সেও এক মারোয়ারের দোকানে, অফিসেরই চেনা জানা সূত্রে। 6টা থেকে 8:30 পর্যন্ত কাজ সেটা। মাইনেও খুব কম নয়, 40 টাকা। কিন্তু তবু তা থেকেও বাবা মাকে দেওয়া গেল না কিছু, কারণ ইতিমধ্যে আরেকটি দায় বেড়ে গিয়েছিল। একখানা ঘরে থাকা শাশুড়িকে এর মধ্যে এনে রাখা সম্ভব নয়। তিনি যে প্রত্যহ আসা যাওয়া করবেন, ওদের ছেলেটাকে একটু দেখবেন বা কোনো কাজে আসবেন, সেরকম কাছাকাছিও থাকেন না। অথচ তাকে কিছু কিছু সাহায্য করা অপরিহার্য হয়ে উঠল। নইলে নাকি বেলার কাকার বাড়িতে আত্মসম্মান বজায় রেখে টিকে থাকা সম্ভব নয়। আর আত্মসম্মানে যদি না রইল তো জীবনে রইল কি? এতকাল তাহলে ও বাড়িতে তিনি কি করে কাটালেন, এই অত্যন্ত সঙ্গত ও স্বাভাবিক প্রশ্নটাও করতে পারল না হর্ষনাথ। হয়তো অশান্তির ভয়ে করতে পারল না, অথবা অনাবশ্যক বোধেই। তার চেয়ে মাঝে মাঝে 10-15 টাকা দিয়ে যাওয়া নিরাপদ। সেভাবেই সে সংসারের বাজেটটাও ঠিক করে ফেলল। সে বাজেটে মাসে 2বার সিনেমা যাওয়ার খরচটাও ধরা হলো। কেবল কেদার বাবুদের জন্য কোনো ব্যবস্থা করা গেল না কিছুতেই। নতুন পার্ট টাইম চাকরি নেওয়ার ফলে অর্থের অভাবটাও ভালো করে মিটল না। উপরন্তু আর একটা অভাব বেড়ে গেল, সেটা হচ্ছে সময়ের। 8:30 পৌনে 9টায় বেরিয়ে যায় হর্ষনাথ, নইলে 3বার বাস বদল করে 10টায় অফিস করা সম্ভব হয় না। আর ফেরে রাত 9:30 পৌনে 10টায়। এই দীর্ঘ সময়টা একা বেলার কাটে কি করে? বাড়ির অন্য যারা ভাড়াটে, তাদেরও সন্ধেবেলায় কাউকে পাওয়া যায় না। একজনের অনেক ছেলে মেয়ে, রান্নাঘর থেকে বেরোতে তার 10টা বেজে যায়। তাছাড়া কাজকর্মের মধ্যে কেউ গিয়ে পড়া তিনি পছন্দও করেন না, বেলা বুঝে নিয়েছে। আরেকটি দম্পতি আছেন, তারা দুজনেই মাস্টারি করেন। সন্ধ্যাবেলা দুজনেরই টিউশনি থাকে। 2টি মেয়ে তাদের, এক ঝি দেখে, সেই আবার রান্নাও করে। তার কোনো দিকে চাইবার কি গল্প করার সময় নেই। সে মানুষটাও তত সুবিধের নয়, বড় লাগানে স্বভাব। একটা কথা কইলে 10টা মিথ্যে কথা রটিয়ে বেড়ায়। সুতরাং স্রেফ একা, এই একটি বাচ্চা নিয়ে সে থাকে কি করে? এই নিয়ে রোজই অশান্তি বাঁধে হর্ষের সঙ্গে। বেলা বলে, একটা দিন রাতের ঝি রাখো। হর্ষ শিউরে উঠে। খাওয়া পড়া 20টি টাকা অন্তত, মাস গেলে খুব কম করে 50-60 টাকা খরচ। বেলা কি পাগল? মাসে 10 টাকা সে বুড়ো বাবা মাকে দিতে পারে না, 60 টাকা খরচ করে ঝি রাখবে স্ত্রীর সঙ্গে গল্প করার জন্য? বেলা রাগ করে বলে, তোমার যখন এই অবস্থা তখন বাবু বিয়ে করা উচিত হয়নি। বিয়ে না করলে বাবা মাকেও টাকা দিতে পারতে, আলাদা সংসার করার কথা উঠত না। হর্ষও রেগে যায়, বলে, বিয়ে আমি সেধে পায়ে ধরে করতে যাইনি, তোমার মাই ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। জিজ্ঞাসা করোগে যাও তাদের। ফলে ধুমধুম আর ঝগড়া বেঁধে ওঠে, আর সেটা প্রায় প্রত্যহই। নিত্য এই অশান্তি কচকচিতে যখন তিতি বিরক্ত হয়ে উঠেছে হর্ষ, বিশেষ করে 12-13 ঘন্টা ধরে বাইরে আসার পর যদি প্রত্যহই এই তিক্ত অভ্যর্থনা অদৃষ্টে জোটে, তো জীবন সম্বন্ধেই বীতশ্রদ্ধ হয়ে পড়বার কথা। একেবারে শাশুড়ি ঠাকুরনের ঘাড়ে সব ফেলে দিয়ে নিজে মেসে গিয়ে উঠবে কিনা যখন ভাবতে শুরু করেছে, তখন সকল সমস্যা সমাধানের এই সুবর্ণ সুযোগটা
হাতের কাছে এসে গেল আপনা থেকেই। সুবিধার রাজপথটা প্রসারিত হয়ে গেল জীবনের সামনে। বিয়ের পর বন্ধুবান্ধবদের সঙ্গে যোগসূত্রটা শিথিল হয়ে গিয়েছিল। হঠাৎ একটা শনিবারে পার্ট টাইম চাকরিও কী কারণে সেদিন ছিল না। সকাল করে বাড়ি ফেরবার পথে সুব্রতর সঙ্গে দেখা হয়ে গেল। অনেক দিনের বন্ধু, তেমনি মধ্যে অনেককাল দেখা সাক্ষাৎ ছিল না। সুব্রত একটা বড় বিদেশি ব্যাংকে কাজ করে, মাইনে ভালো, কিন্তু মাথার উপর 4-5টি অনুরা বোন থাকায় বিয়ে করতে পারেনি। শিগগিরই যে বিয়ে হবে সম্ভাবনাও কম। এক কথায় চরম বেকার। অফিসের পর সিনেমা, সিগারেট ছাড়া কোনো অবলম্বন নেই। যোগাযোগটা দৈবেরই ঘটিয়ে দেওয়া বুঝতে হবে, নইলে সেদিন কোনো সিনেমায় না গিয়ে একা চুপ করে পথের ধারে বা দাঁড়িয়ে থাকবে কেন সুব্রত? এবং হর্ষই বা ওকে দেখে অমন উচ্ছ্বসিত হয়ে জোর করে ধরে নিয়ে যাবে কেন নিজের বাসায়? সুব্রত প্রথমটা একটু অনিচ্ছায় এসেছিল। বিবাহিতা বন্ধু পত্নীর সংসারে গিয়ে বসে গল্প করার মধ্যে এমন চার্ম নেই, বরং যেন কেমন অস্বস্তিকরই ব্যাপারটা, এই ওর ধারণা ছিল। কিন্তু বেলারানীর সহজ অন্তরঙ্গতায় সে ভুল ভাঙতে ওর দেরি হলো না। ভালোই লাগত ওর এই প্রায় অশিক্ষিত মেয়েটির সাহচর্যে। সন্ধ্যাটা ভালোই কাটল বলে মনে হলো। আসার সময় বেলা বলল, আসবেন কিন্তু দয়া করে মধ্যে মধ্যে, একা থাকি, সন্ধ্যা যেন কাটতে চায় না। ঈষৎ সংকোচের সঙ্গে হর্ষর দিকে মুখ তুলে সুব্রত বলে, কিন্তু তুই তো আসিস রাত 10টায়। ওরে স্টুপিড, সেই জন্যই তো তোকে সন্ধ্যায় আসতে বলছে। আমি এলে আর তোর দরকার কি? না না, ঠাট্টা নয়, আসিস ভাই প্লিজ। আমি শেষের দিকে এসে পড়বক্ষণ, কিন্তু আমি নেই বলে কোনো সংকোচ করিসনি। সেই সূত্রপাত। বেলারানীর নিতান্ত সাধারণ চেহারা এবং ততোধিক সাধারণ শিক্ষা দীক্ষার মধ্যে যে কোনো আকর্ষণ থাকতে পারে সে সম্বন্ধে ওদের কোনো ধারণা বা সচেতনতা ছিল না। ওর এ শক্তিকে যেন নতুন করে আবিষ্কার করল হর্ষ। বেলারানীকে কেন্দ্র করে বাড়িতে যে কোনো দিন কোনো মধুচক্র গড়ে উঠবে আর তা নিয়ে যে এত আলোচনা, এত বাদানুবাদ, এত ঈর্ষার সৃষ্টি হবে, তা কে ভেবেছিল? অথচ তাই তো হলো। প্রথম সুব্রত, প্রথম এলো 7 দিন পরে শনিবার, এরপর এলো 3 দিন পরে, তারপর 2 দিন পরে সে আসাটা প্রাত্যহিক হয়ে উঠল। সুব্রত এবং তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কেষ্ট। কেষ্ট সুব্রতর মতো অবস্থাপন্ন নয়, তবু মোটামুটি ভালো কাজই করে। তারও ঘরে বিবাহের বাধা প্রচুর। সুতরাং জীবন অনির্দেশ্য, লক্ষ্যহীন, আশ্রয়হীন। সেই মরুময় জীবনে এমন একটি স্নিগ্ধ ওয়েসিস আশ্রয় আছে বা থাকতে পারে তা সে জানত না। সে যেন বেঁচে গেল এখানে আসতে পেরে, জীবনের যেন একটা অবলম্বন খুঁজে পেল। কেষ্টকে নিয়ে এলো হর্ষ একটু কৌশল করে। একা একটা অবিবাহিত সমর্থ ছেলে এসে তার তরুণী স্ত্রীর সঙ্গে সন্ধেবেলায় আড্ডা দেবে, এ ব্যাপারটা যে খুব শোভন হবে না তা সেও বুঝেছিল। কিন্তু একাতে যে দোষ তা দুজন এলে ততটা থাকে না। সেই জন্যই কেষ্টকে আনার প্রয়োজন তার। কেষ্টর আসা যাওয়া শুরু হওয়াতে প্রথমটা সুব্রতর তত ভালো লাগেনি, কিন্তু পরে অবস্থাটা মেনেই নিয়েছে। চাণক্য শ্লোক তার পড়া ছিল, প্রয়োজন মতো অর্ধেক ত্যাগের প্রয়োজনীয়তা সে বুঝত। প্রথম যখন এই আড্ডার প্রতিষ্ঠা করে হর্ষনাথ, তখন দৈনিক অশান্তি থেকে অব্যাহতি পাওয়াটাই বড় কথা ছিল তার কাছে। কিন্তু পরে অন্যান্য সুযোগ সুবিধাগুলোও উন্মিলিত হতে লাগলো তার দৃষ্টির সামনে। সিনেমার খরচা আর এখন লাগে না তার কোনো দিনই, ছোটোখাটো বেড়াতে যাওয়াগুলোরও না। এছাড়া কারণে অকারণে উপহার আসে
বেশিরভাগই শাড়ি। ভালো শাড়ির জন্য আর আদৌ মাথা ঘামাতে হয় না। বেলার জন্মদিনে, ওদের বিবাহবার্ষিকীতে, এমনকি বেলার ছেলের জন্মদিনেও। তার জন্য স্যুটের সঙ্গে বিচিত্র কারণে বেলার জন্য শাড়ি আসতে শুরু হলো। আরও কিছুদিন পরে দেখা গেল সুব্রতর জন্মদিনেও উপহারের ধারা বিপরীত দিকে বইছে। অর্থাৎ সে উপলক্ষেও সুব্রতই সিল্কের জামার পিস ও শাড়ি আনছে। বেলা শুধু একটু মিষ্টি খাইয়ে কর্তব্য শেষ করছে। এর প্রত্যক্ষ ফল যেটা, সেটা হলো এই যে গোপনে বাবা মার হাতে মাঝে মাঝে 5-10 টাকা দিতে পারছিল হর্ষ। কিন্তু অপ্রত্যক্ষ ফলও একটা ছিল সে সঙ্গে, সেটাই কিছু তিক্ত। পাড়ার লোক, এ বাড়ির ও পাশের বাড়ির বিভিন্ন বাসিন্দারা অনেকদিনই ব্যাপারটা নিয়ে কানাঘুষা শুরু করেছিলেন। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে কেন্দ্র করে মধুচক্র বৈঠক। এমন মুখরোচক প্রসঙ্গটা ছেড়ে দেবে বা কেন লোকে? কিন্তু এবার মা বাবাও বড় গোলমাল শুরু করলেন। এ বন্দোবস্তে যে তাদেরই কিছু সুবিধা হচ্ছে, চক্ষু লজ্জায় সে কথাটা কিছুতেই খুলে বলতে পারল না হর্ষ। কিন্তু সেটা তাদেরই বোঝা উচিত ধরে নিয়ে বিরক্ত হয়ে উঠল। এসব আর বোঝো মানুষদের কষ্ট পাওয়াই উচিত মনে করে বারবার আপন মনে প্রতিজ্ঞা করতে লাগলো যে এবার থেকে আর 1 পয়সাও দেবে না সে বাড়িতে। যেমনকে তেমনি। বাবা মা কিন্তু ছেলের কাছে অনুযোগ করে বিরত থাকলেন না। কেদারবাবু কদিন বিকেলের দিকে বেড়াতে এসে পুত্রবধূর কাছে প্রধানত শালীনতার উপর উপদেশমূলক বক্তৃতা দিয়ে গেলেন। কিন্তু হর্ষর মা ওসব গৌণ পদ্ধতি বা পরোক্ষ উপদেশের ধার ধারেন না। তিনি সোজাসুজি যুদ্ধ ঘোষণা করলেন। তারপর কদিনই নাতিকে দেখতে আসার নাম করে সন্ধ্যাটা এদের ঘরে কাটাতে লাগলেন। তার ফলে সুব্রত কেষ্ট বিব্রত ও বিরক্ত হয়ে উঠল। আড়ষ্ট হয়ে বসে থাকতে হয় তাদের। কথাবার্তাও হর্ষর মার সঙ্গেই বলতে হয় বেশিরভাগ। সে কথা ফুরিয়ে যায় শিগগিরই। বার কতক হাই তুলে 1-8 কাপ চা খেয়েই উঠে পড়ে তারা। এভাবে চলবে না কিছুতেই, তা হর্ষও বোঝে। কিন্তু সে মুখ ফুটে মাকে কিছু বলতে পারে না। অগত্যা বেলাকেই বলতে হয়। সে একদিন শাশুড়িকে স্পষ্ট ভাষায় বলে, আমি বরং মা বিকেলে আপনার নাতিকে দিয়ে আসবো, ও আসবার সময় আবার নিয়ে আসবে। আপনি আর সন্ধ্যার সময় এখানে থাকবেন না। ও সময়ের বন্ধুবান্ধবরা আসে, তারা ঠিক আপনার সামনে সহজভাবে গল্পগুজব করতে পারে না, অসুবিধা হয়। ওর শাশুড়ি ভুরু কুঁচকে জবাব দেয়, কেন বৌমা, বন্ধুর বউয়ের সঙ্গে এমন কী গল্প করবে ওরা যা গুরুজনের সামনে করা যায় না? তাহলে ওরা খারাপ গল্প, অসভ্য কথা বলে বলো? কিন্তু সেরকম ক্ষেত্রে তো ওদের মতো বন্ধুকে তোমার ঘরেই ঢুকতে দেওয়া উচিত নয় বাছা। এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোকের ঘর। তুমি একজনের বিয়ে করা বউ। সেখানে এসে 2টো হদ্দমধ্য ব্যাটা ছেলে বসে রাত 10টা পর্যন্ত গল্প করে। যার বউ সে যখন থাকে না তখন। এই তো যথেষ্ট নিন্দের কথা। তার উপর গুরুজনের সামনে বলা যায় না এমন কথা যদি বলে এখানে এসে, তো তাদের তো সেই দিনই কুলোর বাতাস দিয়ে দূর করা উচিত। এসব কি বলছো তুমি বৌমা? 2টো পর লোকের অসুবিধা হবে বলে যার ঘরদোর সংসার তার মাকে আসতে বারণ করছো? তোমার আসপদ্দাও তো কম নয়। তাহলে পাড়ায় যা রটেছে তাতে কিছু সত্যি আছে বলো? বেলা মুখ গোঁজ করে বলে, ছেলের যদি মার উপরে এত ভরসা থাকবে তাহলে আলাদা হয়ে থাকবে কেন বলুন? সেটাই তো আপনার বোঝা উচিত ছিল। নিজের মান নিজের কাছে। আর পাড়ায় কি রটেছে না রটেছে তা আমাদের শোনবার দরকার নেই। যার বউ সে যদি তার নিজের বন্ধুদের এনে বসিয়ে রাখে ঘরে, তো আপনার কি বলবার আছে এতে, তাও তো বুঝি নে। যাকগে, যা বলবার আপনার ছেলেকেই বলবেন। আমাকে যা বলতে বলেছিল আমি বলে দিলুম, আমার দায়িত্ব শেষ। তোমাকে এই কথা বলতে বলেছে খোকা? আমাকে থাকতে বারণ করে দিয়েছে।
তা সেই কথাটা সে তো সোজাসুজি বললেই পারত। বউকে দিয়ে অপমান না করালে বুঝি মনোবাসনাটা পূর্ণ হতো না? সে নিজের ঘরে বাজার বসাতে চায়, এ কথাটা আমিই জানলে সরে পড়তাম বাছা। এখানের ছায়া মারতুম না। তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন, কিন্তু হাল ছাড়লেন না। ছেলেকে ডেকে পাঠিয়ে কণ্ঠস্বর বেশ উচ্চগ্রামে চড়িয়ে পাড়ার লোকের শ্রুতিগোচর ভাবেই বহু কথা শোনালেন। পাড়ায় পাড়ায় ঢিঢি পড়ে গেছে এ নিয়ে। হর্ষ নিতান্ত অন্ধ এবং আহাম্মক বলেই কিছু দেখতে কি শুনতে পায় না। এরপর সে রাস্তায় বেরোলে ছেলেরা পেছনে পেছনে পাগল তাড়িয়ে বেড়াবে, এই তিনি বলে রাখছেন। না হয়তো সবাই যেন তার নামে কুকুর পোষে। হর্ষ মুখ গোজ করে উত্তর দিল, তুমি তো দুদিন যাচ্ছ, তাও এই মজার গন্ধ পেয়ে তাই। তোমার তো ছেলে বউর জন্য মাথা ব্যথা নয়, কি হচ্ছে মজা দেখতে যাওয়া। তাও দুদিন পরে কোমর কি পায়ে ব্যথা বাড়লে তো তামাশা দেখতেও যেতে পারবে না। আমি আসি রাত 10টায়, একা ছেলে মানুষ বাড়িতে থাকে, ওরাই তো নিত্য পাহারা দেয় এসে। তোমার ভরসা আমি ওদের তাড়াতে পারি না তো। ও, তাহলে বউ সত্যি কথাই বলেছে, আমি যে যাই সেটা তোমারও অপছন্দ। কিন্তু আমিই গেলে ওদের তাড়াতে হবে, ওরা আসতে পারবে না, এই বা কেমন কথা? সেটাই বুঝতে পারছি না যে। ওরা কি এমন করে ওখানে বসে, কি এমন বলে যে আমি থাকলে অসুবিধা হয়? কি আবার বলবে? তুমি বুড়ো হয়েছ, কোথায় ভালো কথা ভাববে তা নয়, তোমারই মনে যত কুচক্কর। আষ্টে গন্ধ ছাড়া খুঁজে পাও না কিছু। অল্প বয়সী ছেলে ওরা, বন্ধুর বউয়ের কাছে গল্প করে, সবসময় কি আর হিসেব করে কথা বলতে পারে? ফষ্টি নষ্টি তো করবেই, সেটা গুরুজনের সামনে করা যায় কি করে? এরপরও বহু কথা শুনতে হলো হর্ষকে, বহু কথা শোনালো সে। কিছুদিনের মতো মায়ে বেটায় মুখ দেখা দেখেও বন্ধ হয়ে গেল। ছোট ভাইয়েরা মাঝে মাঝে আসতো, মা তাদেরও বারণ করে দিলেন এখানে আসতে। কিন্তু মানুষ আসা বন্ধ হলেও কথা পৌঁছনো বন্ধ হলো না। তারা যা বলেন, যা বলেছেন, অন্য আত্মীয় স্বজনরা এসে তা শুনিয়ে যেতে লাগলেন। সবসময়ে সে কথাগুলো যে তাদের কথা তাও না, তাদের জবানিতেই এদের কথাই। উপদেশ, তিরস্কার, ভীতি প্রদর্শন অনেক রকমই বর্ষিত হতো। কেউ কেউ বা চিনির কোটিং দিয়ে কিছু রেখে রেখে বলতেন, কেউ বা তিক্ত বক্তব্য সোজাসুজি রূঢ় ভাষাতেই প্রকাশ করতেন। বেলারানীর মা এদের দলে যোগ দিতে সাহস করেননি, অন্তত প্রকাশ্যে সোজাসুজি নয়, কারণ তাকে প্রতি মাসেই হাত পেতে টাকা নিতে হয় এই মেয়ের কাছ থেকে। কিন্তু তিনি ছাড়া ও পক্ষের আত্মীয় স্বজনদের কানেও কথাটা উঠতে তারা মুখরোচক আলোচনায় মুখর হয়ে উঠলেন। তাদের তরফ থেকেও আক্রমণ চলতে শুরু হলো। এরা যত উড়িয়ে দেয় তাদেরও রোগ তত চড়ে যায়। ক্রমশ বাড়ি বয়ে সে গালাগালি দিয়ে যাওয়াও চলতে লাগলো। আত্মীয় স্বজনও যত উদ্বিগ্ন হয়ে ওঠেন, হর্ষ যেন ততই মজা পায়। বেলাকে সে চেনে, বেলা সম্বন্ধে তার কোনো সংশয় নেই। যেটুকু ক্ষতির সম্ভাবনা ছিল একসঙ্গে দুজনকে গেঁথে সে সম্ভাবনাও নষ্ট করেছে সে। তাছাড়া বেলা তো তার কাছে কিছু গোপন করে না। দুই বন্ধুর কীরকম প্রতিযোগিতা চলে বেলার মনোরঞ্জনের জন্য, কোন উপহার দেবার সময় কার কীরকম মুখভঙ্গি হয়, কে কত আশা নিয়ে কোন উপহার বয়ে আনে এবং দুজনেই কেমন করে চেষ্টা করে একটু আগে অর্থাৎ অপরের অনুপস্থিতিতে এসে পৌঁছাবার। বেলার একটু হাতের স্পর্শ পাবার জন্য কি কাণ্ডটাই না করে বেচারিরা। এসব তো বেলায় রাত্রে শুয়ে শুয়ে গল্প করে তার কাছে, বলতে বলতে মুখে আঁচল দিয়ে কুলকুল করে হাসে। হাসে হর্ষর এইসব বন্ধুদের তথা সাধারণভাবে সমস্ত পুরুষ জাতির নির্বুদ্ধিতায়। মাঝে মাঝে প্রশ্ন করে হর্ষকে, আচ্ছা তুমিও তো এই তাহলে নিশ্চয়ই এমনি করে বেরিয়েছ বিয়ের আগে, এখনও কোথায় কী করছো কে জানে। আমি তো ভাবছি আমার জন্য পয়সা রোজগার করতেই তোমার এত দেরি হয়, সে জায়গায় কোথাও চারটি ঢেলে আসছো কিনা কে জানে।
সন্দেহ প্রকাশ করার ভঙ্গি করে, কিন্তু হেসে ওঠে সে নিজেই, বলতে বলতে, না, ওদের স্বামী স্ত্রীর কারো পরস্পর সম্বন্ধে কোনো সংশয় বা আস্থার অভাব নেই। এ যা করছে জেনে শুনেই করছে ওরা। এটা ওদের বাদর নাচাবার আনন্দ, তামাশা দেখা। তবে তামাশার সঙ্গে সঙ্গে কিঞ্চিত সুযোগ সুবিধায় এসে যায়। যৎসামান্য কিছু উপার্জন হয় বলে এটাকে ওরা জিয়ে রাখতে চায়। মজা এখানে দুদিকে। এদের নাচিয়ে তো বটেই, পাড়াপড়শি, আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষীর দলকেও সে সঙ্গে নাচিয়ে মজা দেখে ওরা। ওদের দুজনের বোঝাবুঝি, ওদের অফিসের দারোয়ান রায়নিহাল সিং যাকে বলে সমঝোতা, সেটা যদি ঠিক থাকে তাহলে এসব কোনো নিন্দাকেই গ্রাহ্য করে না ওরা। বরং এদের এই বৃথা আক্রোশ, এই অকারণ মাথা ব্যথা ও জ্বলে পুড়ে মরাতে একটা বাড়তি মজাও উপভোগ করে ওরা। হাসির বাড়তি খোরাক খুঁজে পায় এদের নিষ্ফল উষ্মা দেখে। এরা চলে গেলে যে হাসে শুধু তাই নয়, চলে যাবার অনেক পরেও এদের কথা মনে পড়ে হাসি পায় ওদের। কি নির্বোধ এই লোকগুলো! আসল কথা, অত্যন্ত সহজ কথাটাও বুঝতে পারে না। নিজেরা নির্বোধ, অথচ তাদের নির্বোধ ভাবে। সেটাই বোধহয় ওদের সবচেয়ে বড় নির্বুদ্ধিতা। হেসে উড়িয়ে দেয় ঠিকই, তবু অবিরাম একই কথা শুনতে শুনতে, পথে ঘাটে বাজারে লোকের চোখে চোখে এই বিদ্রূপের আভাস দেখতে দেখতে ক্রমশ একটা অস্বস্তি অনুভব করে হর্ষ। বিদ্রূপটা সবসময় আড়ালে ইঙ্গিতে আবদ্ধ থাকে না, উষ্ঠে ঘুরে শানিত হয়ে এসে মর্মে বেঁধে। ঠিক যে তাকেই বলে তা নয়, সাধারণভাবে মন্তব্য করে। পাড়ার ছেলেরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে গল্প করতে করতে অথবা অপেক্ষাকৃত বয়স্করা রকে বসে আড্ডা দিতে দিতে হঠাৎ সে কাছাকাছি এলে গলাটা চড়িয়ে দেয় এক পর্দা। সে মন্তব্য ঠিক কার প্রসঙ্গে করে তা নিশ্চিত করে বলা শক্ত হয়তো। হর্ষর প্রতি কটাক্ষ বলে কোনো মতে আদালতে প্রমাণ করা যাবে না। তবু সে মন্তব্যের মর্মগত অর্থ বুঝতে কোনো অসুবিধে হয় না। শ্রোতাদেরও নয়, বক্তাদেরও নয়, হর্ষনাথেরও নয়। চাপা হাসির হররাটা যেন পিছু পিছু তাড়া করে তাকে। কাকল্ড শব্দটার অর্থ এতদিন জানত না, এদের পাল্লায় পড়ে সেটাও শিখতে হলো। অস্বস্তিটা অবশ্য মনেই চেপে রাখে সে, বেলাকেও বলে না। মিছিমিছি অশান্তি। তারও মেজাজটা আজকাল ঠিক থাকছে না, এটা হর্ষ লক্ষ্য করেছে। তাকে না জানিয়েই কিছু একটা করতে হবে। অনেক ভেবে প্রশ্নটাকে বহুদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে সে এই সিদ্ধান্তে উপনীত হলো যে সংখ্যা হিসেবে 2 অঙ্কটা বড়ই সামান্য, তার আদৌ তেমন ভার নেই। এক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন, সেটাই নিরাপদ। সিদ্ধান্তে পৌঁছাবার সঙ্গে সঙ্গে সেই তৃতীয়টির অন্বেষণে ব্যস্ত হয়ে পড়ল। স্ত্রীর ব্যক্তিগত আকর্ষণ বা চার্ম সম্বন্ধে তার নিজের কোনো অনুভূতি না থাকলেও বন্ধুদের ভাবগতিক দেখে সে বস্তুটি সম্বন্ধে তার খুব উচ্চ ধারণা হয়েছিল। সে জিনিসটি আছে তো বটেই, আর তার শক্তিও খুব সামান্য নয়। এই বিশ্বাস ও ধারণার ফলে তার আত্মপ্রত্যয় খুব বেড়ে গিয়েছিল। এবার সে হাত বাড়ালো অনেক ঊর্ধ্বে। উৎবাহরী বামন যেমন চাঁদ ধরতে যায়, কতকটা সেই রকমই। সে তার ফার্মের ছোট সাহেবের ছেলে, মালিক শ্রেণীরই একটি তরুণকে বেশ কয়েকদিন ধরে জপিয়ে বহু সাধ্য সাধনা করে একদিন বাসাতে নিয়ে এলো। নিজের দুঃসাহসে হর্ষ নিজেই চমকে গিয়েছিল কতকটা। বেলারানী তো নির্বাক হয়ে গেল একেবারে। হর্ষ যে এমন আহাম্মকি করতে যাবে, এমনভাবে নিজেদের দৈন্য সামান্য অবস্থা প্রকাশ করার ব্যবস্থা করবে নিজেই, তা সে কল্পনাও করেনি। এই একখানা ঘরে থাকা, এই অতি সাধারণ মলিন শয্যা, 2টো ভাঙাচোরা বেতের চেয়ার এবং দরিদ্র গৃহস্থালির নানা রকম ডেও ঢাকনা, এর মধ্যে নিয়ে এলো সে মালিকের ছেলেকে। প্রকাণ্ড গাড়িখানে এসে যখন দাঁড়ালো, তখন লজ্জায় মাথা কুটে মরতে ইচ্ছে করছিল বেলার।
হর্ষ তাকে একটি কথাও বলেনি, তাই নইলে এ কাণ্ড কিছুতেই তাকে করতে দিত না বেলারানী। হর্ষর মাননীয় অতিথি লক্ষ্মীনারায়ণ বাবু প্রথমটা খুব অনিচ্ছেতেই এসেছিলেন। 2 মিনিটের বেশি কোনো মতেই তিনি থাকবেন না, মনে মনে প্রতিজ্ঞা ছিল তার। অধস্তন কর্মচারীর একখানা ঘরের বাসায় বসে বসে চা খাওয়া তাদের শাস্ত্রবিরুদ্ধ। বিশেষ এত সামান্য অবস্থায় ওরা থাকে তা আগে বুঝতে পারেননি। তার প্রথমটা যেন হাঁপ ধরে উঠেছিল। যে 2টি ছোকরা বসেছিল তাদেরও আশা করেননি তিনি। হয়তো ওরা কোথায় গিয়ে কি গল্প করবে, কথাটা কর্তাদের কানে উঠলেই মুশকিল। কেন এবার তিনি এই আহাম্মকির মধ্যে এলেন, এই ভেবে নিজের ওপর যথেষ্ট রাগ ধরেছিল। সন্তর্পণে আলতোভাবে বেতের চেয়ারটায় বসেই ঘড়ি দেখছিলেন তিনি উঠবার ভূমিকা হিসেবে। কিন্তু তবু উঠতে পারেননি সেই 2 মিনিটের মধ্যে। ওঠা হয়ে ওঠেনি। বেলার এই সমস্ত ব্যাপারটায় যতই আপত্তি থাক, উনি যখন এসে একবার তার ঘরে বসেছেন তখন ধরে রাখাটা তার মর্যাদার প্রশ্ন। সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে আটকাবার চেষ্টা করল। সে চেষ্টা সফলও হল। আটকে গেলেনও লক্ষ্মীনারায়ণ বাবু। দেখা গেল স্ত্রীর চার্ম সম্বন্ধে হর্ষর হিসেবে কিছু মাত্র ভুল হয়নি। মূল্যমান নির্ণয়টা অতিরিক্ত হয়নি, বরং কমই হয়েছে। তবু লক্ষ্মীনারায়ণ বাবু সেদিন 8 ঘন্টার মধ্যে বিদায় নিলেন। কিন্তু এর পরে যেদিন হর্ষ আবার অনুরোধ করল, সেদিন আর বেশি পিড়াপিড়ি প্রয়োজন হলো না। সেদিন থাকলেনও প্রায় 1 ঘন্টা। তারপর থেকে আর নিয়ে আসবার প্রয়োজন হলো না, নিজেই আসতে লাগলেন। হর্ষনাথ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচল। বেলার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মহার্ঘ উপহার লাভের আশায়। আর প্রত্যহ অত বড় গাড়ি এসে দাঁড়াতে দেখে পাড়ার লোক এবং আত্মীয় সমাজও একটু হকচকিয়ে গেল। হাসবার পালাটা এতদিন ঠিকই ছিল, বরং হাসির উৎসটা যেন আরো বিস্তৃত হয়ে গিয়েছিল ইদানিং। অকস্মাৎ সে হাসিটা একেবারে স্তব্ধ হয়ে গেল। একদা অত্যন্ত তুচ্ছ কারণে হর্ষনাথের চাকরিতে নোটিশ পড়ল। তাকে আর কোম্পানির প্রয়োজন নেই। প্রথমটা নিজের চোখকে বিশ্বাস হলো না, তারপর মনে হলো তামাশা। পরে বুঝল কোথাও একটা বড় রকমের ভুল হয়েছে। আরও কিছুক্ষণ পরে বুঝতে পারল তামাশাটা ভাগ্যের। চিঠির নাম ঠিকানায় কিছুমাত্র ভুল হয়নি। লক্ষ্মীনারায়ণবাবু তখন অফিসে ছিলেন না। রাত্রে তাকে পাংশু বিবর্ণ মুখে সংবাদটা জানালো হর্ষ। তিনিও বিস্মিত হলেন। পরের দিন খবর নেবেন বললেন। আশ্বাস দিলেন যে এর প্রতিকার একটা হবেই, এমন কখনো হতে পারে না। কিন্তু পরের দিনও লক্ষ্মীবাবুকে অফিসে পাওয়া গেল না। সেদিন ওদের বাড়িতেও এলেন না। পরের দিন গিয়ে শুনল যে বিশেষ কাজে লক্ষ্মীবাবু পাটনা চলে গেছেন, অফিসেরই কাজে। 7-8 দিন পরে লক্ষ্মীবাবু আবার ওদের বাড়িতে এলেন। খুবই দুঃখের কথা, কিন্তু কেন যে ম্যানেজিং ডিরেক্টর অমন চটেছেন হর্ষর উপর, কিছুতেই কিছু করা গেল না। তিনি আর ওকে রাখতে রাজি নন, কোনো অনুরোধ উপরোধেই। হর্ষ উত্তেজিত হয়ে বলল, আমি নালিশ করব, কেস করব ফার্মের নামে। আজকাল চাকরি যাওয়ার সহজ নয়। লক্ষ্মীবাবু বললেন, সেটা মন্দ কথা নয়, কিন্তু তাহলে একটা কিছু সুরাহা হতে পারে। সত্যিই তো, যা খুশি তাই করবেন ওরা, এ কি অন্যায়? ইউনিয়ন নেই যে আপনাদের অফিসে, তাহলে আপনার খরচ কম লাগতো। তবু আমি বলি কি, লাগিয়ে দিন। ভালো দেখে উকিল দেবেন, কিন্তু ভয় নেই, আমি পেছনে আছি। হর্ষ উৎসাহিত হয়ে কেস করল, কিন্তু তাতে বেশ খানিকটা পয়সাই খরচ হয়ে গেল শুধু। গোড়াতে গলদ ছিল একটা। ওর অ্যাপয়েন্টমেন্ট লেটারে ছিল
তখনকার মতো 6 মাসের জন্য নেওয়া হচ্ছে ওকে। তারপর সহজেই চাকরি করে গেছে, মাইনেও বেড়েছে কিছু কিছু। কনফার্মেশন চিঠিটা চেয়ে নেবার কথা হর্ষর মনে পড়েনি। তাছাড়া কোম্পানি ওর নামে যেসব অভিযোগ আনলেন, কাজে গাফিলতি ও ইচ্ছাপূর্বক কোম্পানির অনিষ্ট করবার, তা প্রমাণ হয়ে গেল অফিসেরই কটি বাঙালি কর্মচারী সাক্ষ্যের জোরে। ফলে হর্ষ হেরে তো গেলই, খরচটাও পেল না। আদালত দয়া করেই মালিকের পক্ষে খরচের ডিগ্রিটা দিলেন। এরপর একেবারেই চোখে অন্ধকার দেখল। যে আয়ে তাকে জ্বালাতে হয়েছে তাতে টাকা জমানো সম্ভব নয়। হর্ষরও জমেনি। অফিস থেকে যা পাওয়া গিয়েছিল তার বেশিরভাগই মামলায় চলে গেছে। লক্ষ্মীবাবু বলেছিলেন আপিল করতে, কিন্তু ততক্ষণে হর্ষনাথের জ্ঞান নেত্র উন্মিলিত হয়েছে। সে আর সে পথে পা বাড়াল না। চাকরির জন্য ঘুরে বেড়াতে লাগলো হর্ষ বো বো করে। কিন্তু এই অফিসের কাজকর্মের মধ্য দিয়েই যা কিছু অফিস পাড়ার সঙ্গে পরিচয় তার। দেখে শুনে মামলা করা কেরানিকে কেউ অফিসে ঢোকাতে রাজি নয়। লক্ষ্মীবাবু মুখটা ভার করে বললেন, তাই তো, তখন তো অতটা ভেবে দেখা যায়নি, কাজে একটু খারাপই হয়ে গেছে। মামলাটা না করলেই হতো। যা দিনকাল, ঝগড়াটে লোক জেনে গেলে আর কেউ ঘরে ঢোকাতে চাইবে না। তাই তো। পার্ট টাইম কাজটা অবশ্য ছিল, কিন্তু তার আয় তো ঘর ভাড়াটা দেবার পক্ষে পর্যাপ্ত নয়। টিউশনের বাজারে তার দাম নেই কিছুই। অনেক খোঁজাখুঁজি করেও 15-20 টাকার বেশি পাওয়া গেল না। স্কুল মাস্টার নয়, গ্র্যাজুয়েটের ডিগ্রি নেই, তাকে কে উঁচু ক্লাসের ছেলে পড়াতে দেবে? আয় প্রায় কিছুই নেই, অথচ প্রত্যেহর প্রয়োজন ঠিকই আছে। সেটাকে অনেক মেজে ঘষে অনেক কষ্ট করে কমিয়ে যা দাঁড় করানো গেছে তাও ভয়াবহ। এবার সত্যি বন্ধুদের কাছে হাত পাততে হলো হর্ষকে। তারা দিলেও অবশ্য কিছু কিছু দিতে শুরু করেছিল চাকরি যাওয়া থেকেই। কিন্তু স্বেচ্ছায় 2-1 টাকা উপহার দ্রব্য কি শাড়ি এনে দেওয়া এক জিনিস, আর নিয়মিতভাবে সংসার টেনে যাওয়া আরেক। তাদের সে সাধ্যও ছিল না। তারা উসখুস করতে লাগলো, পালাবার রাস্তা খুঁজতে শুরু করল। এরই মধ্যে হর্ষকে একদিন শুনতে হলো যে সকাল করে তার বাড়ি ফেরাটা বাঞ্ছনীয় নয় এখন। মূল চাকরি চলে যাওয়াতে পার্ট টাইমটা কিছু সকাল করে সারছিল হর্ষনাথ। তাই সে যেন একটু দেরি করে আসে। সে এসে ঘর জুড়ে বসে থাকলে তার বন্ধুদের আর ধরে রাখা যাবে না। একদিন মাকেও এ কথা শুনতে হয়েছিল না? কে জানে, তার হর্ষর মনে নেই। সে কিন্তু এবার আর হাসতে পারল না, বরং যেন ক্ষিপ্ত হয়ে উঠল। যা নয় তাই বলে গালাগালো দিল বেলাকে, বন্ধুদেরও। বেলা বলল, বেশ তো, তা ওদের বারণই করে দিও না বাবু আসতে। কি দরকারই বা, আর কদিনই বা আসবে? বাড়িওয়ালা শুনিয়ে গেছে, এখনকার আইনে সবটাই ভাড়াটেদের সুবিধে বটে, যদি ভাড়াটা ঠিকমতো দিয়ে যায়। 3 মাসের ভাড়া বাকি পড়লে আর কোনো পথ নেই, বাড়িওয়ালা যে কোনো দিন উঠিয়ে দিতে পারে। আমাদের নাকি বেশ কমাস বাকি পড়েছে। খুব সরল প্রশ্ন, কোনো প্রকার আবেগ বা উষ্মা বা জ্বালা নেই কণ্ঠস্বরে, কিন্তু তাতেই যেন হর্ষ গুটিয়ে এতটুকু হয়ে গেল। সেদিন চাকরি সেরে বহুক্ষণ পথে পথে ঘুরে যখন রাত 10টায় বাড়ি ফিরল হর্ষ, তখনও তার ঘরে হাসির হুল্লোড় চলেছে। অনেকদিন পরে লক্ষ্মীবাবুর গাড়িটা দেখতে পেল। বাড়ি ভাড়ার টাকাটা কি চাইবে সে তার কাছে? 5 মাসের ভাড়া বাকি পড়েছে, 200 টাকা প্রায়। বাড়িওয়ালা নালিশ করে দিয়েছেন হয়তো, নয়তো 2-1 দিনের মধ্যেই করবেন। মন স্থির করতে পারল না হর্ষ। বাইরে অন্ধকারে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ চুপ করে।
লক্ষ্মীবাবু বেরিয়ে এসে গাড়িতে চেপে চলে গেলেন। সুব্রতরা বোধহয় আগেই চলে গিয়েছিল। খাওয়া দাওয়ার পর সুসংবাদটা দিল বেলা। দুখানা 100 টাকার নোট হর্ষের সামনে মেলে ধরে বলল, আজ ওরা কেউ ছিল না, আমি মুখ ফুটে চেয়ে নিয়েছি। ভাড়াটা তো দিয়ে দাও, খাই না খাই মাথার উপর আচ্ছাদনটা থাক। মনে আছে আমার, রমেশবাবুরা একবার এক ভাড়াটেকে আদালতের পেয়াদা লাগিয়ে পথে বার করে দিয়েছিলেন। হাঁড়ি কুড়ি বাক্স বিছানা নিয়ে শুকনো মুখে রাস্তায় বসেছিল বউটা। সেই থেকে ওটা আমার বড্ড ভয়। যন্ত্রচালিতের মতোই টাকাগুলো স্ত্রীর হাত থেকে নিল হর্ষ। কে জানে কেন মনে হচ্ছিল ওর সংবাদের এই শেষ নয়, আরও আছে। বেলা সত্যিই বলল আবার, আরও একটা ভালো খবর আছে। লক্ষ্মীবাবু এখান থেকে পাটনা চলে যাচ্ছেন, ওখানকার অফিসের সর্বেসর্বা হয়ে। বলেছেন ওখানে গিয়ে বসলে তোমাকে ওই অফিসে ঢুকিয়ে নেবেন। ওখানে নাকি আর ওর উপর বলনেওয়ালা থাকবে না কেউ। এ মাসের শেষে উনি চলে যাচ্ছেন। সুখবর, সন্দেহ নেই। তবু হর্ষর আড়ষ্টতা ঘোচে না কেন কে জানে। বেলা ওদিকের বিছানাটা টেনে ঘুমন্ত ছেলেকে নেড়ে শোয়াতে শোয়াতে বলল, এই শনিবারটা বাপু তোমাকে সকাল সকাল করে এসে ছেলে সামলাতে হবে, আমি সেদিন থাকব না। লক্ষ্মীবাবু অনেক করে বলে গেছেন, কে এক ওদের দেশে নাচিয়ে এসেছে, ওর বাগান বাড়িতে নাচ গান হবে। সেই সিথির কাছে কোথায় ওদের বাগান বাড়ি আছে। সে নাচ আমাকে না দেখালে নাকি চলছে না লক্ষ্মীবাবুর। বলছেন ও জিনিস টিকিট কেটে নিউ এম্পায়ারে দেখতে পাবে না কোনো দিন। সন্ধেবেলা গাড়ি পাঠিয়ে নিয়ে যাবেন, রাত 10টার মধ্যে পৌঁছে দিয়ে যাবেন। বলছেন তো দোষের কিছু নেই, জেদ করছেন। আমি আর না বলতে পারলুম না। তুমি একটু বাড়িতে থেকে খোকাকে দেখো। আর একটু থেমে মুচকি হেসে বলল, তোমার বন্ধুদেরও সামলিও। সে আবারও হাসল একটু, এবার বেশ শব্দ করে। কিন্তু কে জানে কেন সে হাসি আর হর্ষর মনে বা মুখে আজ কোনো প্রতিধ্বনি জাগালো না। সে চুপ করে বসেই রইল, নোট দুখানা হাতে নিয়ে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, শেষ হাসি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।